আমরা বিজ্ঞানের অধ্যায় 9 আলোর ঘটনা নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা ছিল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। দর্পণের সামনে যখন বস্তু থাকবে তখন দর্পণের পিছনে অবাস্তব বিম্ব অথবা প্রতিবিম্ব তৈরি হবে। এই বিম্বের বৈশিষ্ট্যগুলো কেমন হবে সে বিষয়ে গত ক্লাসে আলোচনা ছিল। মূল যে বিষয় সে বিষয়গুলো হচ্ছে বস্তুর আকার বিম্বের আকারের সমান, দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে বিম্বের দূরত্ব সমান, পার্শ্ব পরিবর্তন হয় অর্থাৎ বস্তুর ডান দিক প্রতিবিম্বের ডান দিকের সমান, বস্তুর বাম দিক বিম্বের ডান দিকের সমান। ওয়ালাইকুম আসসালাম। এবং আরো একটি ঘটনা, বিম্ব অবাস্তব। আমি বোর্ডে যে লেখাগুলো লিখেছি তোমরা খাতায় এই লেখাগুলো লিখবে। বিম্ব সব সময় অবাস্তব হয়। এই টপিকসটি খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব এই অধ্যায় 9 এর শেষ দুইটি টপিকস, একটি আলোর বিভিন্ন ঘটনা, বিভিন্ন আলোকীয় ঘটনা, স্যার আপনার কথা ভেজে ভেজে আসছে। আরেকটি পেরিস্কোপ। পেরিস্কোপ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আরো দুইটি টপিকস আমাদের এই অধ্যায়ে বাকি আছে। সেটি হচ্ছে আলোর প্রতিফলন দুই ধরনের, একটি নিয়মিত প্রতিফলন আর একটি ব্যপ্ত প্রতিফলন। বোর্ডে লেখাগুলো মিশিয়ে দিচ্ছি। এই টপিক নো স্যার স্যার লেখা হয়নি। এই টপিকসগুলো গত ক্লাসে আলোচনা ছিল, ফলে বোর্ডে লেখাগুলো মিশিয়ে দিচ্ছি, তোমাদের খাতায় আছে। গত ক্লাসে যারা ছিল তারা অবশ্যই খাতায় লিখেছো। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটি আলোর প্রতিফলন এই আলোর প্রতিফলন দুই প্রকার, একটি নিয়মিত প্রতিফলন আরেকটি ব্যপ্ত প্রতিফলন। ব্যপ্ত প্রতিফলনের আরো দুইটি নাম আছে, বিক্ষিপ্ত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন। এই যে দুই প্রকার প্রতিফলন, এই প্রতিফলনগুলো কি ধরনের, এদের বৈশিষ্ট্য কেমন সেই বিষয়ে আলোচনা করছি। নিয়মিত প্রতিফলন বলতে কি বোঝায়? যখন সমান্তরাল আলোক রশ্মি, কতগুলো সমান্তরাল আলোক রশ্মি অথবা আলোক রশ্মি গুচ্ছ দর্পণে বা কোনো মসৃণ পৃষ্ঠে আপতিত হয়, আপতিত হওয়ার পরে প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল থাকে, এ ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। তোমরা তোমাদের খাতায় সবাই লিখবে, তোমরা প্রত্যেকে ব্যস্ত থাকবে, প্রত্যেকে খাতায় লিখো। আবার একটু হ্যাঁ, আমি বোর্ডে লিখছি, তোমরা খাতায় লিখো।
কোন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দেখা যাচ্ছে কোন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আলো প্রতিফলনের পর সমান্তরাল থাকে। যখন আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর সমান্তরাল থাকবে এ ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের আরো যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বোর্ডে লেখা হচ্ছে, তোমরা লিখবে। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ প্রতিফলন কোণের সমান থাকে। আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। স্যার এটা কি নিয়মিত প্রতিফলনের বৈশিষ্ট্য? নিয়মিত প্রতিফলনের আরো একটি বৈশিষ্ট্য আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। নিয়মিত প্রতিফলনের আরো একটি বৈশিষ্ট্য প্রতিফলক পৃষ্ঠ মসৃণ থাকে। প্রতিফলক পৃষ্ঠ সবসময় মসৃণ থাকে। নিয়মিত প্রতিফলনে বিম্ব অথবা প্রতিবিম্ব তৈরি হয়। এই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা সেই প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলি। যখন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর সমান্তরাল থাকে এই প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। প্রথম যে বৈশিষ্ট্য লিখেছি এটি সংজ্ঞা, নিয়মিত প্রতিফলনের সংজ্ঞা। এই ধরনের নিয়মিত প্রতিফলনে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান। প্রতিফলক পৃষ্ঠ সবসময় মসৃণ থাকবে। নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব তৈরি হয়। খুব দ্রুত খাতায় লিখবে, প্রত্যেকে খাতায় খুব দ্রুত লিখবে। ইয়াসিন লিখছ? প্রত্যেকে লিখো। নিয়মিত প্রতিফলন লেখার পর আমরা যাচ্ছি ব্যাপ্ত প্রতিফলনে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ব্যাপ্ত প্রতিফলন তোমাদের সবাইকে মিউট করে দেওয়া আছে। ব্যাপ্ত প্রতিফলনে যে বৈশিষ্ট্য আমরা এই বৈশিষ্ট্যগুলোতে আমরা ব্যাপ্ত প্রতিফলনে কি ঘটনাগুলো ঘটবে এতক্ষণ ধরে যে বৈশিষ্ট্যগুলো লিখেছ এই বৈশিষ্ট্যগুলো ঠিক উল্টো ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে। অর্থাৎ ব্যাপ্ত প্রতিফলন
কোন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর সমান্তরাল থাকবে না। যদি সমান্তরাল না থাকে তাকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলন এটাই কি সংজ্ঞা? এটি সংজ্ঞা। আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল ভাবে আপতিত হলে প্রতিফলনের পর যদি সমান্তরাল না থাকে এ ধরনের প্রতিফলনকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলনের আরো একটি বৈশিষ্ট্য আপাতন কোণ এবং প্রতিফলন কোণ আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান নয়। প্রতিফলক পৃষ্ঠ মসৃণ থাকে না, প্রতিবিম্ব তৈরি হয় না। সবগুলো বৈশিষ্ট্য আমরা উল্টো করে দিয়েছি। ইয়াসিন তুমি লিখছো না? স্যার আমার ডিস্টার্ব করবে না। ব্যাপ্ত প্রতিফলনের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, প্রত্যেকে খাতায় লিখবে। সমন্বয়ের বদল অসমান লেখা যায় না? অবশ্যই, অসমান লিখলেও কোনো সমস্যা নেই। প্রত্যেকে লেখা কমপ্লিট করছো? জি স্যার। জি স্যার। স্যার হয়নি স্যার, একটু গ্রুপে দেওয়া হয়েছে, গ্রুপ থেকে দেখে এলাম। তোমরা কিছু স্লাইড লক্ষ্য করো। একটি চিত্র লক্ষ্য করো। বিভিন্ন আলোর যে আলোকীয় ঘটনা তার মধ্যে একটি কমন ঘটনা হচ্ছে সেলুনে দর্পণের ব্যবহার। আমরা সেলুনে যে দর্পণের ব্যবহার দেখতে পাই চিত্রের মাধ্যমে লক্ষ্য করো। যিনি চুল কাটবেন, স্যার যিনি চুল কাটাবেন তার পিছনে আপনার কথার ইকো এটি দর্পণের মাধ্যমে লক্ষ্য করা যায়। দুইটি দর্পণের সাহায্যে একজনের মাথার পেছনের চুল কেমন এটি বিম্ব তৈরি করে দুইটি দর্পণেই, যার ফলে একজন সম্পূর্ণ তার মাথার বিম্বগুলো দর্পণের মাধ্যমে দেখতে পান। সেলুনে তোমার মাথার পেছনের চুল আয়নায় কিভাবে দেখতে পাও? এর অ্যান্সার আলোর প্রতিফলনের জন্য। যিনি চুল কাটালেন তার চুল পিছনে কেমন কাটানো হলো তা দেখার জন্য নাপিত অন্য একটি দর্পণ মাথার পিছনে ধরবেন এবং মাথার পেছনের বিম্ব তৈরি হবে পিছনের আয়নায়।
এবং পিছনের আয়না থেকে আলোক রশ্মি যখন সামনের আয়নায় আপাতিত হবে তখন সামনের আয়নায় পিছনের প্রতিচ্ছবি অর্থাৎ বিম্ব যিনি চুল কাটালেন তিনি দেখতে পাবেন। এটি আলোর প্রতিফলনের জন্য ঘটে। স্যার এটা আলোর বহুমুখী প্রতিফলন। হ্যাঁ, আরো একটি চিত্র তোমরা লক্ষ্য করো। দুইটি সমতল দর্পণ যখন সমকোণে স্থাপন করা হয় তার মাঝে কোনো বস্তু রাখলে এই বস্তুর অনেকগুলো বিম্ব তৈরি হয়। এরকম ঘটনা কেন ঘটে? আলোর বহুমুখী প্রতিফলনের জন্য, আলোর বারবার প্রতিফলনের জন্য এরকম মজার একটি ঘটনা ঘটে। একটি আলোকীয় ঘটনা লক্ষ্য করো। খুব সুন্দর একটি শহর যেখানে আলোকসজ্জা, রাতের একটি ঘটনা এবং রাস্তায় যাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে দর্পণের ব্যবহার বর্ণনা করা যেতে পারে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা দর্পণের ব্যবহার বর্ণনা করতে পারবে, পেরিস্কোপ এর গঠন ও এর ব্যবহার বর্ণনা করতে পারবে, বহুমুখী প্রতিফলন ব্যাখ্যা করতে পারবে। আমরা শুরুতে একটি পরীক্ষণ শুরু করছি। এই পরীক্ষণে 2টি দর্পণ এবং কয়েকজন শিক্ষার্থী। কার্যপদ্ধতি, পাশে যে চিত্র লক্ষ্য করছো এই চিত্রের ন্যায় একজন শিক্ষার্থীর সামনে একটি বড় আয়না এবং পিছনে একটি ছোট আয়না স্থাপন করো। ছোট আয়নায় মাথার পেছনের দিকটার প্রতিবিম্ব বড় আয়নায় ফেলো। এবার ফলাফল পর্যবেক্ষণ করো। আমরা দেখব দর্পণ কোথায় কোথায় ব্যবহার হয়। সেলুনে দর্পণ ব্যবহার হয়, বিউটি পার্লারে দর্পণ ব্যবহার হয়, পেরিস্কোপ তৈরিতে দর্পণ ব্যবহার হয় এবং পেরিস্কোপ আমরা ব্যবহার করি সেখানে মূলত দর্পণের ব্যবহার, এবং ডুবোজাহাজ সেখানেও পেরিস্কোপের ব্যবহার। এবারে আজকে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা, পেরিস্কোপ কিভাবে তৈরি করা হয় এবং পেরিস্কোপ কিভাবে কাজ করে। চিত্রে একটি পেরিস্কোপ দেখতে পাচ্ছ। পেরিস্কোপে বস্তু থেকে আগত আলোক রশ্মি প্রথম একটি দর্পণে আপাতিত হয় এবং সেই দর্পণ থেকে আলো প্রতিফলিত হয়ে দ্বিতীয় একটি দর্পণে আপাতিত হয়। দ্বিতীয় দর্পণ থেকে আলো প্রতিফলিত হয়ে মানুষের চোখে প্রবেশ করে এবং সে মানুষ ওই বস্তুটি দেখতে পায়। যে বস্তুগুলো সরাসরি দেখা যায় না সেই বস্তুগুলো পেরিস্কোপের সাহায্যে দেখা যায়। এখানে 2টি দর্পণ বা দর্পণের অংশ একটি টিউব নলের সাথে 45 ডিগ্রি কোণে স্থাপন করা আছে এবং 2টি দর্পণ পরস্পর সমান্তরালে, অর্থাৎ প্রত্যেকটি দর্পণ একটি টিউবের সাথে 45 ডিগ্রি কোণে 45 ডিগ্রি কোণে স্থাপন করা আছে। প্রথম যে দর্পণ দেখছো এটি প্রতিফলক এবং কিভাবে স্থাপন করা আছে, টিউবের নলের সাথে 45 ডিগ্রি কোণে 2টি প্রতিফলক দর্পণের ব্যবহার। 2টি প্রতিফলক দর্পণ, প্রথমটিও 45 ডিগ্রি কোণে, দ্বিতীয় দর্পণটিও 45 ডিগ্রি কোণে স্থাপন করা আছে। এখানে
বস্তু থেকে আগত আলোকরশ্মি প্রথম দর্পণে আপাতিত হবে, প্রথম দর্পণ থেকে প্রতিফলিত আলোকরশ্মি দ্বিতীয় দর্পণে আপাতিত হবে এবং দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত আলোকরশ্মি যিনি দেখবেন তার চোখে প্রবেশ করবে। এবার ঘটনা লক্ষ্য রাখো, আলোকরশ্মি যে পথ বরাবর টিউবের নলের ভিতর দিয়ে যাবে সেই পথ দিয়ে চিত্রের মাধ্যমে আলোক রশ্মিগুলো প্রবেশ করছে তা দেখানো হচ্ছে। পেরিস্কোপের মাধ্যমে কোন বস্তু দেখার কৌশল প্রক্রিয়া। সবাই কি ভালো মতো বুঝতে পারো? Yes, sir. Yes, sir. ইয়াসিন ইয়াসির 9396, তোমাকে আমি চিহ্নিত করে রাখছি, তুমি ডিস্টার্ব করছো। তাসিন ইয়াসির 9396, এবারে অন্য একটি টপিকস, ডুবোজাহাজ। পানির মধ্যে অবস্থানরত পেরিস্কোপের মাধ্যমে পানির উপরিতলে অন্য কোনো জাহাজের অবস্থান চিহ্নিত করছে। পেরিস্কোপ কি কি কাজে ব্যবহৃত হয়? স্টেডিয়ামে অনেক ভিড়ের কারণে যদি খেলা না দেখা যায় সেই ক্ষেত্রে পেরিস্কোপের ব্যবহার উল্লেখযোগ্য। যুদ্ধক্ষেত্রে কোনো ব্যাংক বা গর্ত থেকে সৈন্যরা ভূমির উপরিতলে বিভিন্ন স্থান দেখার জন্য বা অন্য সৈন্যদের অবস্থান দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করেন। ডুবোজাহাজের ক্ষেত্রে পেরিস্কোপের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। পেরিস্কোপের দর্পণ কিভাবে স্থাপন করা থাকে? তোমাদের কাজ, পেরিস্কোপের দর্পণ নলের সাথে 45 ডিগ্রি কোণে স্থাপন করা থাকে। এবারে অন্য একটি পরীক্ষণ নিয়ে আলোচনা করছি, বহুমুখী প্রতিফলনের পর্যবেক্ষণ। চিত্রে লক্ষ্য করো দুইটি আয়না, এই দুইটি আয়নার সামনে একটি বস্তু রাখলে কেমন বিম্ব তৈরি হয়? যখন আয়না দুটি একই লাইন বরাবর, আবার আয়না দুটি যখন সমকোণে অবস্থান করবে তার সামনে বস্তু রাখলে কেমন বিম্ব তৈরি হয়? এই দুইটি পর্যবেক্ষণ করার জন্য আমরা যে উপকরণ ব্যবহার করব, দুইটি দর্পণ এবং একটি পরীক্ষণীয় বস্তু, যেমন ধাতব মুদ্রা বা যে কোনো একটি বস্তু। প্রথমে দুইটি দর্পণ একই লাইনে স্থাপন করে তার সামনে একটি বস্তু রাখা হলো এবং প্রত্যেকটি দর্পণ পৃথক পৃথক একটি একটি করে বিম্ব তৈরি করে। বহুমুখী প্রতিফলন পর্যবেক্ষণ করার জন্য যখন দর্পণ দুইটি সমকোণে স্থাপন করা হয়, অর্থাৎ প্রায় 90 ডিগ্রি কোণে, এবং এর মাঝে বস্তু রাখলে এই বস্তুর অনেকগুলো বিম্ব তৈরি হয়। কেন অনেকগুলো বিম্ব তৈরি হয়? বহুমুখী প্রতিফলনের জন্য। এখানে লেখা আছে কার্য পদ্ধতি, চিত্রের ন্যায় দুইটি দর্পণ পরস্পরের সাথে সমকোণে স্থাপন করো। দর্পণ দুইটির মাঝে বস্তু রেখে দর্পণ দুইটিকে বিভিন্ন কোণে
ঘুরাও। প্রতিবিম্বের সংখ্যা পর্যবেক্ষণ করো। এতক্ষণ ধরে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেখানে প্রশ্ন, প্রতিবিম্বের সংখ্যার এরকম ভিন্নতার কারণ কি? তোমরা আমার কথা বুঝতে পারো? কেউ একজন অ্যানসার করতে পারবে? জি স্যার। একজন অ্যানসার করো। একজন স্যার বহুমুখী প্রতিফলন। হ্যাঁ, বহুমুখী প্রতিফলনের জন্য সঠিক উত্তর দিয়েছো। আমরা এবার মূল্যায়নে যাচ্ছি। আমরা শেষ 10 মিনিটে চলে আসছি। এই সময় তোমরা প্রশ্ন করতে পারবে। তোমাদের জন্য প্রশ্ন, সরল পেরিস্কোপে কয়টি দর্পণ থাকে? স্যার গ নাম্বার 2টি। স্যার গ নাম্বার 2টি। ক নাম্বার 2টি। ভেরি গুড। আমরা এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করছি, তোমরা প্রশ্ন করতে পারবে। একটি চিত্র লক্ষ্য করো। এই চিত্রে অর্থাৎ পাশের ছবিতে কি ঘটছে? একটি বস্তু বহুমুখী প্রতিফলন। আলোর বহুমুখী প্রতিফলন। আলোর বহুমুখী প্রতিফলন। ভেরি গুড। আর একটি প্রশ্ন, দর্পণে আলোর প্রতিফলন কি? আমরা বারে বারে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি আলোর প্রতিফলন। দর্পণে আলোর প্রতিফলন বলতে কি বোঝায়? কেউ পারবে? একটি কমন কোশ্চেন, দর্পণে আলোর প্রতিফলন কি? স্যার এটা হচ্ছে স্যার আলো যদি বস্তু দর্পণে আলো পড়ে তা ফিরে আসার ঘটনাকে দর্পণে আলো ফিরে আসে। হ্যাঁ, খুব সুন্দর উত্তর দিয়েছো এবং দুইজন জি স্যার। একসাথে স্যার বস্তু আলো যদি বস্তুতে পড়ে যদি ফিরে আসে তাকে তাহলে আলোর প্রতিফলন। আলো পড়ে যদি দর্পণে ফিরে আসে, অর্থাৎ দর্পণে আলো আপতিত হলো এবং ফিরে আসলো, দর্পণ থেকে আলো ফিরে আসার নাম দর্পণে আলোর প্রতিফলন। খুব ভালো কথা বলেছো, সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী কোশ্চেন, দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয়? আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, একজন অ্যানসার করো। স্যার পেরিস্কোপ তৈরিতে, সেলুনে চুল কাটতে। হ্যাঁ, তৈরিতে, সেলুনে, বিউটি পার্লারে। পেরিস্কোপে দর্পণ ব্যবহার করা হয়। স্যার ডুবোজাহাজে। ডুবোজাহাজে দর্পণ ব্যবহার করা হয়। বিউটি পার্লারে দর্পণ ব্যবহার করা হয়। পেরিস্কোপ ড্রাইভিং করতে, নিরাপদে গাড়ি চালাতে। আরেকজন দুইটি সমতল দর্পণ। বহুমুখী প্রতিফলনে প্রতিবিম্বের সংখ্যা কেন পরিবর্তন হয়? কারণ বারবার প্রতিফলন ঘটে, এই জন্য প্রতিবিম্বের সংখ্যা অনেক পরিবর্তন হয়। তোমাদের বাড়ির একটি কাজ, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করলাম, পেরিস্কোপ, এরকম একটি পেরিস্কোপ তোমরা তৈরি করবে। হ্যাঁ, এটি তোমাদের কাজ। শক্ত কাগজ দিয়ে পেরিস্কোপের মডেল তৈরি করবে এবং তৈরি করে রাখবে। স্কুল খোলা হলে এগুলো দেখাবে। হ্যাঁ, শক্ত কাগজ দিয়ে পেরিস্কোপের মডেল তৈরি করে আনবে। দর্পণ যদি থাকে দর্পণ ব্যবহার করবে, আর দর্পণ না থাকলে এখন দরকার নেই, ব্যবহার করার দরকার নেই। দর্পণ না থাকলে দর্পণ আপাতত স্থির রাখো, পরবর্তীতে ব্যবহার করবে, এখন দরকার নেই, এখন দরকার নেই। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, পেরিস্কোপ এবং বহুমুখী প্রতিফলন। তো আমরা
প্রায় শেষ সময়ে চলে আসছি, আমাদের হাতে সময় আর বেশি নেই। আজকের আলোচনা থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরুতে যেমন বোর্ডে আলোচনা আসসালামু আলাইকুম স্যার। বোর্ডে ফিরে আসতাম, আমাদের আলোচনা শেষ হয়নি, আরো 5 মিনিট সময় আছে, আসসালামু আলাইকুম স্যার। এখনো ক্লাস শেষ হয়নি। আজকে আমরা আরো দুইটি টপিক নিয়ে আলোচনা করেছি, নিয়মিত প্রতিফলন এবং ব্যাপ্ত প্রতিফলন। স্যার বহুমুখী ব্যাপ্ত প্রতি হ্যাঁ, ক্লাসের শুরুতেই এই দুইটি প্রতিফলন নিয়ে আলোচনা করেছি। কোন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর যদি সমান্তরাল থাকে এ ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। কোন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর স্যার একটা কোশ্চেন সমান্তরাল না থাকে এ ধরনের প্রতিফলনকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। হ্যাঁ, প্রশ্ন করো। স্যার আলোর বহুমুখী ব্যাপ্ত প্রতিফলন হ্যাঁ, আলোর বহুমুখী ব্যাপ্ত প্রতিফলন, হ্যাঁ বহুমুখী ব্যাপ্ত প্রতিফলন হতে পারে। যেহেতু ব্যাপ্ত প্রতিফলনে তল মসৃণ নয়, অমসৃণ তল, এই জন্য বিভিন্ন তলে আলো আপাতিত করে আমরা বহুমুখী ব্যাপ্ত প্রতিফলন ঘটাতে পারি। ভালো প্রশ্ন করেছো। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার বহুমুখী প্রতিফলনের কারণে কয়টি বিম্বের সৃষ্টি হয়? অসংখ্য বিম্বের সৃষ্টি হয়। তোমাদের আর কোনো আসসালামু আলাইকুম আর কোনো প্রশ্ন আছে? না স্যার। হ্যাঁ, যদি আর কোনো প্রশ্ন না থাকে তোমরা আচ্ছা স্যার, বাদুর কেন রাতে তোমাদের বাসায় দেখতে পায়? এই অধ্যায় অর্থাৎ আলোর ঘটনা এই অধ্যায় আমরা প্রায় শেষ করলাম। যতগুলো টপিক ছিল এই অধ্যায়ে সবগুলো টপিকস নিয়ে এই কয়েকদিন আমরা আলোচনা করেছি। তোমাদের এই গত 2 সপ্তাহ ধরে 4টি ক্লাস আলোর ঘটনা এই অধ্যায়ের উপর সম্পূর্ণ হলো। এই অধ্যায়ে তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনা করবে। তোমাদের পাঠ্যপুস্তকে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে অনুশীলনী প্রশ্নগুলো পড়বে এবং খাতায় লিখবে। আমরা আগামী ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব ইনশাআল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু